আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব, যেগুলো তোমাকে খুব হেল্প করবে বুঝতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসলে কেমন হয়, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে নরমালি, কিভাবে আমার প্রস্তুতি নেওয়া উচিত। ওকে, সবাই তুমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করবে প্রয়োজন মতো। আমি অবশ্যই তোমাকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেই দিব। শেষ অবধি যারা আমার সাথে থাকবে তারা নিশ্চয়ই উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি প্রথম প্রশ্নটা দেখাচ্ছি, দেখো লেখা আছে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years। এখানে উত্তর কি হবে নর্মালি বুঝতে পারছো, প্রিপোজিশন। আমি কোনো ইনস্ট্রাকশন লিখিনি, প্রশ্নে যা ছিল আমরা জানি ইনস্ট্রাকশন ছাড়া এখানে প্রিপোজিশনেই বসবে। উইথ, বাই, টু অথবা ইনটু, কোনটা তুমি কারেক্ট অ্যান্সার আকারে নিবা এই সেন্টেন্সে। ইয়েস, আনসার নিশ্চয়ই খুব কঠিন হওয়ার কথা না, সবারই পারার কথা। আনসার হবে মেরি টু। আনসার হবে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড টু। আমরা মেরি শব্দের সাথে প্রিপোজিশন কী লিখি জানো? টু লিখি। ইয়েস, তাহলে শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলে রাখছি। আমি অসংখ্য ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেছি, একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের মধ্যেই আছে। লাইক হ্যাপিলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। যখন তুমি প্রশ্ন একটা সমাধান করবা অবশ্যই প্রশ্নের এদিক ওদিক সব একটু বুঝে নিও, কারণ তুমি এই প্রশ্নটার আনসার পেয়ে গেছো মেরিড টু, বাকির অন্য একটা অংশ থেকে কিন্তু আবার অন্য কোথাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এবং অসংখ্য প্রশ্ন আসার রেকর্ড আছে, এদিক থেকে সেদিকে, সেদিক থেকে এদিকে। কেমন? দেখো ভাইয়া, হ্যাপিলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। হ্যাপিলি শব্দটা কি? অ্যাডভার্ব। অনেক ভর্তি পরীক্ষায় আসছে এবং আজকের প্রশ্নে আমরা সেটা পাবো, যেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছে অন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে। ওকে, তাহলে আনসার পেয়ে গেলাম আমরা। শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years। দ্যাট কোয়েশ্চেন 2, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক। কী হতে পারে আনসার? চিন্তা করো। এতে লেখা আছে আই রেড, আই ওয়াজ রিডিং, আই হ্যাড রেড, নাকি আই হ্যাভ রেড? কী বলবা? ইয়েস, আনসার তোমরা নিশ্চয় হয়ে চিন্তা করে ফেলতে পেরেছ। আসো, এখানে পয়েন্টটা হলো আমি এখানে একটু উচ্চারণ দুরকম করেছি, একটা রিড পড়লাম আবার রেড পড়লাম কেন তোমরা জেনে থাকবা। আর রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখতে একই রকম, মানে তাদের বানান সেম, বাট ফার্স্ট ফর্মে গেলে রিড শব্দের উচ্চারণ করতে হয় রেড, পাস্ট পার্টিসিপাল ফর্মে কি? রেড। এখন আমাদের উত্তর হচ্ছে সি। তোমরা এটা টেন্স টপিকটা যখন পড়ে থাকো তখন এটা জানো তোমরা যে দ্যাট ক্লজের আগে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড রেড দ্য বুক। কোয়েশ্চেন 3, আসো। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ হিজ লেগ বাট অলসো ড্যাশ হিজ জয়েন্টস। খুবই ইজি কথা, তোমরা নিশ্চয় সবাই পারা উচিত। নট অনলির পর আবার বাট অলসো আছে। দেখো, এটা এইচএসসি মুডের কোশ্চেন কিন্তু বটে। নট অনলি আছে, তারপর বাট অলসো আছে, তার মানে প্যাটার্নটা কিন্তু সেম হবে। নট অনলির পরে যেই ওয়ার্ড থাকবে, যেই পার্টস অফ স্পিচ থাকবে, বাট অলসোর পরও সেই পার্টস অফ স্পিচ থাকবে। এবং ভার্ব যদি হয়, ভার্বের যেই ফর্ম বসবে আগে পরও কিন্তু সেম ফর্মটাই বসা উচিত। আসো, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি, আমাদের ভার্ব নাই, তার মানে এখানে একটা ভার্ব লাগবে। ভার্ব আছে তো সব জায়গায়। ডি নাম্বার তো অবশ্যই নিবা না কেউ। ব্রেকিং, ডিসলোকেটিং, ভার্ব ছাড়া কি কোনো বাক্য হয় নাকি? অবশ্যই না। যদি কোনো সেন্টেন্সে একটা শব্দ থাকে সেই শব্দটা ভার্ব, তোমরা নিশ্চয়ই জানো। এখন আসো সি নম্বরে আসি। দাও, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক, আবার ডিসলোকেটিং কিন্তু হয় না। দেখো, নট অনলির পরে যেই ওয়ার্ড থাকবে, যেই মুডের ওয়ার্ড থাকবে, বাট অলসোর পরে সেম মুডের ওয়ার্ড কিন্তু থাকতে হবে, ফলে ব্রোক আর ডিসলোকেটিং মিলে না। একইভাবে এ নম্বরে দেখো, ব্রেকস আবার ডিসলোকেট মিলে না কিন্তু। যদি দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রেকস বলে তাহলে ডিসলোকেটস থাকবে তো, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে প্রেজেন্ট টেন্স নাই। আনসার নিশ্চয় বি। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস। গুরুতর অ্যাক্সিডেন্ট কিন্তু। সেন্টেন্সটা পড়ো, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস। তাহলে দেখো, নট অনলি থাকলে বাট অলসো থাকে, আমরা জানি। নট অনলির পরে ভার্ব আছে, বাট অলসোর পরেও ভার্ব থাকবে, এবং নট অনলির পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, বাট অলসোর পরেও কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা থাকবে, যেটাকে আমরা প্যারালেল আকারে পড়ে থাকি। কোয়েশ্চেন 4 দেখো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। খুব ভালো সেন্টেন্স, এবং তোমরা এই ডোন্ট মাইন্ড শব্দটাকে অনেক জায়গায় পরীক্ষায় নিশ্চয়ই দেখবে। তোমাদের
পরীক্ষায় পাবাই, বিশেষ পরীক্ষায় প্রশ্নটা দিয়ে ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন অনেকবার আসছে। আই ডোন্ট মাইন্ড ড্যাশ, মাইন্ড শব্দের পর তোমরা জেনে থাকবা ভার্বের সাথে কি যেন হয়, আইএনজি হয়। আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু, মানে আমি নেগেটিভ ফিডব্যাক নিতে খুব বেশি কি বলা যায়, আমি কোনো আপত্তি করি না ইফ ইট ইজ ট্রু, যদি এটা সত্য হয়। আমি খুব করে এই ফিডব্যাক আমার স্টুডেন্টের কাছ থেকে চাই বেসড অন মাই ক্লাসেস। তাহলে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং, আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং, আমি স্টুডেন্টদের দেখি স্টুডেন্টরা পরে মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হয়েছে। আসলে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এতটুকু মুখস্থ করলেই কাজ শেষ না, খুব টাফ কাজ। কারণ তুমি যখন ইংলিশ প্রস্তুতি নাও তোমার কিন্তু অনেক ভার্ব মুখস্থ রাখতে হয়, অনেক ক্যাটাগরির ওয়ার্ড খেয়াল রাখতে হয়। আবার তুমি শুধু ইংরেজি পড়ো কি ভর্তি প্রস্তুতির জন্য না, আরও কত সাবজেক্ট তোমার পড়তে হয়। এখন তোমার কাজ হবে এই মাইন্ড শব্দটার মতো আর অনেকগুলো ওয়ার্ড কিন্তু আছে, ভার্ব আছে যাদের পর আবার আইএনজি হয়। এখন তুমি সবগুলো মুখস্থ করবা, মানে এমন একটা টেন্ডেন্সি আমরা গ্রো করাই স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা গ্রো করে না নিজেদের মধ্যে, এটা ঠিক না। কেন? কারণ তুমি এত এত ধরনের মানে লিস্ট মুখস্থ করে রাখতে পারবা, রাখতে পারলে পরীক্ষা হলে গিয়ে প্রয়োগ করতে পারবা। পরীক্ষার হলে তো তোমার এমনি কতগুলো পরীক্ষা, কতগুলো সাবজেক্টের পরীক্ষা, পরীক্ষায় চাপ থাকে নর্মালি। আবার শুধু পরীক্ষা না, এখানে তো নেগেটিভ মার্কিংয়ের চিন্তাও আছে। ফলে প্র্যাকটিক্যাল ওয়ে হলো, ধরো তুমি মাইন্ড শব্দের পরে আইএনজি পাইলে না, তুমি এই অংশটারে কয়েকবার পড়ে ফেলো, আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং, আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং, আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং। তোমার পক্ষে সম্ভব না মাইন্ডের পর আইএনজি হয়েছে, এটা খেয়াল রাখা, এই ওয়ার্ডগুলো খেয়াল রাখা। হয়তো তুমি অনেক পড়তে মুখস্থের মতো হয়ে যাবে, স্টিল প্রয়োগ করা মুশকিল হয়ে যাবে। ফলে তুমি মুখস্থের মতো করতে পারো, বাট তুমি সেন্টেন্সটাকে রিডিং পড়ো, যত বেশি সম্ভব সেন্টেন্স পড়বা। পরীক্ষার হলে গিয়ে দেখবা, আমি এই কথা অনেকবার তোমাদেরকে বলবো, সেটা হলো পরীক্ষার হলে গিয়ে দেখবা অদ্ভুত ক্যাটাগরির প্রশ্ন তুমি কেন যেন পারো, জানো না, বাট উত্তর তুমি যেটা বলছো এটাই ঠিক, তুমি তোমার মন টানছে 100% এটাই, এটা ছাড়া কিছু হতে পারে না। ফলে রিডিং পড়বা যত বেশি সম্ভব। আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। কোয়েশ্চেন 5, ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। এটা প্রিপোজিশনের কোয়েশ্চেন, এটা অন্য এক জায়গায় এসেছিল প্রিপোজিশন দিয়ে, এখানে কিন্তু প্রিপোজিশনটা এখানে লিখে রেখেছে, প্রিপোজিশন আগের ওয়ার্ডটাকে ওনারা চাইছেন। স্টেয়ার, গ্ল্যান্স, সি, অবজার্ভ। বাক্যের অর্থ দিকে খুব খেয়াল রাখো। আনসার হবে ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, মানে স্ট্রেঞ্জারের দিকে তুমি এভাবে তাকানো ঠিক না। তোমরা জানো স্টেয়ার মানে তাকিয়ে থাকা, গ্ল্যান্স মানে হলো এক নজর দেখা, মানে দেখে চোখ সরিয়ে ফেলা, আর সি অবজার্ভ অর্থ নিশ্চয় জানো। তাহলে এখানে ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, মানে অপরিচিত কারো দেখছো, দেখে তুমি একবার তাকায় আসো। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে এটা ঘটে। লাইক তুমি কোথাও বেড়াতে গেলা, মুরব্বীরা কেউ আপনি তাকায় থাকে, আরে ভাই আমি মেহমান হিসেবে কারো বাড়িতে গেলাম, যদি উনি আমার দিকে তাকায় থাকে কেউ আপনি, তখন আমি এমনিই আরও ব্ল্যাঙ্ক হয়ে যাই, কি ভাই আসলে মেহমান হিসেবে কার বাড়িতে আসছি, ওনার নাম হয়তো এক্স্যাক্টলি বলতে পারছি না, বা আচ্ছা না লজ্জা আসলে পারি না। এটা কিন্তু ঠিক না, এই সেন্টেন্সটা ভালো। ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, মানে অপরিচিত কাউকে দেখলো না থেকে তাকায় থাকা দরকার নাই অত বেশি, কারণ উনি অড ফিল করবেন কিন্তু। দেন কোয়েশ্চেন 6, চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য বাস, মানে দ্য বাসের পরে কোন প্যাটার্নে কি লিখবা। দ্য বাস অ্যারাইভড লেট দিস ইভিনিং, অ্যারাইভড দিস ইভিনিং লেট, ওয়াজ অ্যারাইভড লেট দিস ইভিনিং, হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট। ট্রাস্ট মি, এই কোশ্চেনটা গ্রামাটিক্যাল যতটুকু তার চেয়ে বেশি হলো তুমি ইংলিশ রিডিং পড়তে পারো কিনা। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে খুব জোর করে বলি কথাটা, বারে বারে তোমাদেরকে অনেকবার বলবো ভাই বোন, সেটা হলো ইংলিশ তুমি যাই পড়ো ইংলিশ রিডিং পড়বা। ইংলিশ রিডিং আমি কোনো স্টুডেন্টদেরকে শুনি, তাদের টিচাররা পরামর্শ দেয় যে ইংরেজি পত্রিকা পড়ো। ভাই ভর্তি পরীক্ষার সময় ইংরেজি পত্রিকা পড়তে পারলে তো খুব ভালো, বাট সেটা খুব টাফ হয়ে যাবে তোমার জন্য। তুমি ইংলিশ রিডিং পড়ো। কেমনে পড়বা? ফর এক্সাম্পল তুমি ইংলিশ টেক্সট বইটা পড়বা, ইংলিশ টেক্সট বইয়ের গল্পগুলোর রিডিং পড়ো, প্রতিদিন 10 মিনিট রিডিং পড়ো, রিডিং হ্যাবিট। যদি সেটা না হয় বা তোমার দরকার নাই, তুমি জানো টেক্সট বই পড়া, তুমি ইংলিশ গ্রামার যা পড়ছো না, এই গ্রামারের যে আনসারটা পাইছে আনসারটারে নিয়ে সেন্টেন্সটা রিডিং পড়ো। মানে তুমি যে প্রশ্নটা সমাধান করছো ওই প্রশ্নটা নিশ্চয়ই একটা বাক্যে লেখা, ওই বাক্যটারে 2-1 রিডিং পড়ে ফেলো। এটা তোমাকে খুব হেল্প করবে পরীক্ষার হলে টু আনসার ফিউ কোয়েশ্চেন্স অথবা সাম কোয়েশ্চেন্স যেগুলো তুমি আসলে পারতা না প্যাটার্ন ধরে ধরে। দিস ইজ ওয়ান অফ দেম। আসো ভাইয়া, দ্য বাস অ্যারাইভড সবাই পারবে অ্যারাইভ পর্যন্ত, তারপরে ঘটনা ঘটবে। দ্য বাস ওয়াজ অ্যারাইভড কেউ আনসার চিন্তা করে নাই নিশ্চয়ই। দ্য বাস ওয়াজ অ্যারাইভড না, বাসটা পৌঁছেছিল এটা বলতে চাইছে, তো দ্য বাস অ্যারাইভড।
এখন দ্য বাস অ্যারাইভ দিস ইভিনিং লেট আমরা কখনো বলি না, আমরা আগে বলি দ্য বাস অ্যারাইভড লেট দিস ইভিনিং। এটা কোলোকেশন বলে ইংলিশে। কোলোকেশন মানে ভাইয়া তোমার ইংলিশ রিডিং পড়ার অভ্যাস থাকতে হবে, তুমি দুনিয়া সব কোলোকেশন পারবা না। কোলোকেশন শব্দটা হয়তো কেউ কেউ নতুন শুনেছ, এটা হলো এক্সপ্রেশন। লাইক বন্ধু তৈরি করা ইংলিশ কি? কি ক্রিয়েট ফ্রেন্ডস না ভাইয়া, মেক ফ্রেন্ডস। কি মেক ফ্রেন্ডস। তারপরে ভুল করা ইংলিশ কি? ডু মিস্টেক না ভাইয়া, এটা তুমি ইংলিশ রিডিং পড়তে হবে। এবং এগুলো তোমরা অফকোর্স সেন্টেন্সেই পাবা, যখন গ্রামাটিক্যাল প্রশ্ন সমাধান করছো সেন্টেন্সে পাবা। কমিট মিস্টেক, তাহলে ভুল করা ইংলিশ হলো কমিট মিস্টেক। আর বন্ধু তৈরি করা ক্রিয়েট ফ্রেন্ডস না, বরং মেক ফ্রেন্ডস। ফলে রিডিং পড়ো, তোমাকে খুব হেল্প করবে ভাইয়া। তাহলে আমরা কি বলি? দ্য বাস অ্যারাইভড লেট দিস ইভিনিং। দ্য বাস, দেখো তুমি ডি নাম্বারটা কিন্তু দিতে পারতা, একটু ভেজাল হয়ে গেছে। দ্য বাস হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট, উল্টো হয়ে গেছে। যদি বাক্যটা এমন হইতো দ্য বাস হ্যাজ অ্যারাইভড লেট দ্য ইভিনিং, আনসার দিতে পারতাম। আমরা কিন্তু আর্লি ইন দ্য মর্নিং বলি, তাই না? আমরা কিন্তু বলি না ইন দ্য মর্নিং আর্লি, বলি না। বলে আনসার হচ্ছে কি? দ্য বাস অ্যারাইভড লেট দিস ইভিনিং। কোশ্চেন 7, রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। ভাই অনেক জায়গায় আসছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি বিউনিটেও সেম মুডের প্রশ্নটা আগে আসছে, বিশেষ পরীক্ষার প্রশ্ন বটে এটা। কাপ অফ কফি ছিল তখন। ইনডিরেক্ট করতে বলা হয়েছে। মাই গ্র্যান্ডফাদার সেড, নেরেশনের কোশ্চেন আমরা সহজে পারার কথা। মাই গ্র্যান্ডফাদার সেড রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্স হয়, সেইড পাস্ট টেন্সে আছে, আমাদের রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করতে হবে, তাই না? ইফ নট, এটা চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ। তাহলে আমরা দেখছি আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট, তার মানে চেঞ্জ করবো আমরা। তাহলে মাই গ্র্যান্ডফাদার সেইড রাখবো ঠিকঠাক। তারপর দ্যাট আনবো আমরা কানেক্টর আকারে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। তারপর আমরা আই রাখবো না, নিশ্চয়ই হি বানাই ফেলো। গ্র্যান্ডফাদার নিশ্চয়ই পুরুষ মানুষ, হি নিলাম। তারপর উইলে কী বানাবো? এবার উড বানাবো। দেখো তো ভাইয়া উড আছে কোথায়? একটা জায়গায় উড আছে, একটা জায়গায় কেবল উড আছে। দেখো মাই গ্র্যান্ডফাদার সেইড, তারপর দ্যাট নিলাম। তারপর আমরা হি বানাইলাম, আইরে নিশ্চয়ই হি বানাবো, গ্র্যান্ডফাদার হি। তারপর যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমাদের রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। উইল থাকলে উইল হ্যাভ, উড হ্যাভ বানাই দিলাম, শেষ উড হ্যাভ। তাহলে হি উড হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। এখানে ইন নাইট বলতে পারবো না, অ্যাট নাইট। এটি রিডিং পড়ো ভাই, পরীক্ষার প্রশ্ন পাবো প্রিপোজিশন আকারে। অ্যাট নাইট, এখানে ইন নাইট বলা যাবে না। ইন দ্য মর্নিং বলতে হবে, এখানে অ্যাট দ্য মর্নিং বলা যাবে না। ইন দ্য মর্নিংই, এখানে অ্যাট নাইটেই, এখানে ইন নাইট বলা কিন্তু যাবে না। দেন কোশ্চেন 8, কারেকশনের প্রশ্ন। জানো তোমরা কারেকশন তোমাদের ম্যান্ডেটরি ক্যাটাগরির প্রশ্ন, যেখানেই পরীক্ষা দিবা খুব কাজে দিবে ইনশাল্লাহ। আমি কারেকশন নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে। তোমরা সেই লেভেলের সার্ভিস ইনশাল্লাহ, ফ্রি ক্লাস আমার কাছ থেকে পাবা। আমার সাথে নিশ্চয়ই কানেক্টেড থাকবা, তোমাদের প্রস্তুতি একবার সহজ করে ফেলবো ইনশাল্লাহ ইংলিশ অংশটাকে। দেখো ভাইয়া বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন বাক্যটা কারেক্ট? শি ফেল্ট হিউমিলেটেড, শি ফিল হিউমিলেটেড, শি ফিলস হিউমিলেট, শি ফিলস হিউমিলেটিং। তোমরা খুব সহজে জানবা যখন অ্যাজরিভ টপিকটা পড়বা। ফিল একটা লিঙ্কিং ভার্ব, আমরা এইচএসসি তো পড়ে আসছি লিঙ্কিং ভার্ব। আসলে তো শি ফিল, এটা তো নর্মালি হয় না। শি ফিল কেমনে হয় রে ভাই? আইদার শি ফিলস অথবা শি ফেল্ট, কিছু একটা বলতে হয় তো। এটা কেমন জিনিস? কিছুই না, তো এটা বি নাম্বার বাদ। শি ফিলস লিখবো অথবা শি ফেল্ট লিখবো, বি নাম্বার বাদ। এরপর আসলে আমরা শি ফিলস হিউমিলেট, কেমন লাগে? লিঙ্কিং ভার্ব, এটাকে আমরা বলি লিঙ্কিং ভার্বের পর একটা কি থাকা দরকার? অ্যাজেক্টিভ থাকা দরকার। এখানে শি ফিলস হিউমিলেট মিলে না ভাইয়া। অ্যাজেক্টিভ হলো হিউমিলেটিং অথবা হিউমিলেটেড, দুটার একটা। এখন আনসার নেব আমরা এ অথবা ডি। শি ফেল্ট হিউমিলেটেড, শি ফিলস হিউমিলেটিং, দুটাই হতে পারে, প্যারা নাই। কিন্তু আমরা আরেকটু খেলবো এখানে। এখানে দুটা পয়েন্ট আছে, প্রিপোজিশনের পয়েন্ট আছে, পাশাপাশি এই হিউমিলেটেড এই পয়েন্টটাও কিন্তু আছে। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে একাধিক মুডের প্রশ্ন কিন্তু আসছে, একাধিকবার এই পয়েন্টটা, যে ইডিযুক্ত অ্যাজেটিভ নাকি আইনযুক্ত অ্যাজেটিভ, ইডিযুক্ত অ্যাজেটিভ নাকি আইনযুক্ত অ্যাজেটিভ। আমি এখানে একটা কথা খুব ক্লিয়ারলি বলি, দেখো যখন কোনো ব্যক্তির ফিলিংস বুঝাবে তখন আমরা ইডিযুক্ত অ্যাজেটিভ ব্যবহার করব। আর যখন কোনো বস্তুকে নিয়ে আমরা কথা বলবো তখন আমরা আইনযুক্ত অ্যাজেটিভটা নিব। ফর এক্সাম্পল, দিস সিচুয়েশন ইজ হিউমিলেটিং, মানে কোনো একটা সিচুয়েশন তুমি পড়েছ, তোমার লজ্জা পাইছো, তখন তুমি কি বলবো? দ্য সিচুয়েশন অথবা দ্যাট সিচুয়েশন ওয়াজ হিউমিলেটিং, মানে কি ওই সিচুয়েশনটা লজ্জাজনক, বিব্রতকর কিছু একটা। তাহলে দেখো ওই সিচুয়েশনটা, একটা জিনিসটা তুমি ডিসক্রাইব করছো, আইনযুক্ত অ্যাজেটিভ। এখন তুমি যেহেতু তুমি বলবা যে আই ফিল হিউমিলেটেড,
আমি লজ্জিত হয়েছিলাম। তাহলে আই এম ইন্টারেস্টেড, দ্য ক্লাস অথবা দ্য সিচুয়েশন ওয়াজ ইন্টারেস্টিং। বুঝতে পেরেছি মনে হয়। আমি যখন কোনো বস্তুকে ডেসক্রাইব করি তখন আইনযুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব, এখানে কিন্তু মিলে না সেটা। এবং প্রিপোজিশন একটা পয়েন্টও কিন্তু আছে এখানে, শি ফেল্ট হিউমিলেটেড অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট। এখানে কিন্তু অন লেখা যাবে না, এখানে অ্যাট প্রিপোজিশনটাই লাগবে। তাহলে আসো আনসার হচ্ছে আমাদের এ, শি ফেল্ট হিউমিলেটেড, সে লজ্জিত হয়েছিল অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট, মানে তার নিজের যে ইনসাইটের অভাব ছিল, মানে জ্ঞানের যে জানার ঘাটতি ছিল সেটা নিয়ে সে লজ্জিত হয়েছিল। তাহলে এখানে আমরা অনেকগুলো পয়েন্ট জানলাম। এক নম্বরে জানলাম শি ফিল হয় না, আইদার শি ফিলস অর ফেল্ট। ফিল একটা লিঙ্কিং ভার্ব, ফলে অফকোর্স তারপর অ্যাজেটিভ লাগবে এবং এটা অ্যাজেটিভ না। এবং এখানে জানলাম আইনযুক্ত অ্যাজেটিভ হয়, ইডিযুক্ত অ্যাজেটিভ হয়। আইনযুক্ত অ্যাজেটিভটা কোনো বস্তুকে নিয়ে ডিসক্রাইব করে, লাইক দ্য সিচুয়েশন ওয়াজ হিউমিলেটিং, দ্য সিচুয়েশন ওয়াজ এম্বারেসিং। আর আই এম এম্বারেসড কোনো ব্যক্তির ফিলিংস যখন বোঝাবে তখন ইডিযুক্ত অ্যাজেটিভ ব্যবহার করবো। আই এম ইন্টারেস্টেড, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আই এম ফ্রাস্ট্রেটেড, আই এম এম্বারেসড, আই এম হিউমিলেটেড অথবা শি ফেল্ট হিউমিলেটেড। আশা করি বোঝাতে পেরেছি। অ্যান্ড দেন কোশ্চেন আমরা 8 শেষ করলাম, এবার 9 যদি আসি। বিকজ অফ ইটস গ্লোবাল স্টেটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি ইংলিশ ইজ অফেন কনসিডার্ড টু হ্যাভ ড্যাশ। খুবই ভালো প্রশ্ন। সেন্টেন্স রিডিং পড়বা নিশ্চয়ই, একাধিকবার 2-3বার রিডিং পড়ে ফেলবা। যারা সেন্টেন্স রিডিং পড়বা ম্যাজিকলি পরীক্ষার হলে তুমি 2-1টা প্রশ্নের আনসার ভালোভাবে পারবা। তুমি কিছু প্রশ্নের আনসার যখন বাসায় প্র্যাকটিস করবা তখন দেখবা কেন যেন পারো, কেন পারো সেটা জানবা না। কারণটা হলো তুমি আগে কিছু সেন্টেন্স রিডিং পড়ে আসছো, যেটা তোমাকে খুব হেল্প করছে। আসো এখানে আনসার হওয়া উচিত বিকজ অফ ইটস গ্লোবাল স্টেটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি। ইংলিশটা নিয়ে কথা বলছে, ইটস মানে নিশ্চয়ই ইংলিশ। ইংলিশ মানেই তোমরা জানো ভাষা, তোমরা জেনে থাকবা ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে না এবং জাতির আগে আর্টিকেল দিয়ে বসে। এখানে ইংলিশ বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে রেফার করা হচ্ছে। বলছে বিকজ অফ ইটস গ্লোবাল স্টেটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি, এটার বৈশ্বিক অবস্থান এবং কলোনিয়াল ইতিহাসের জন্য, উপনিবেশিক ইতিহাসের জন্য ইংলিশটারে মনে করা হয়, ইংলিশ ইজ অফেন প্রায়শ কনসিডার করা হয় টু হ্যাভ, তার কি আছে ভাই, হেজেমনি আছে। হেজেমনি মানে কর্তৃত্ব আছে। মনোপলি মানে একচ্ছত্র, অধিক, একচ্ছত্র, এটা এক ব্যবসার সাথে একটা রিলেটেড টার্ম। মনোপলি মানে একক অধিক। তারপর স্যাংটিমনি, এটা পবিত্রতা রেফার করে। ইকুয়ানিমিটি, এটার অর্থ কিন্তু সমতা, সমতা রেফার করে। আসলে যায় না। বলছে যেহেতু এটার একটা বৈশ্বিক স্ট্যাটাস আছে, মানে অবস্থান আছে এবং উপনিবেশের একটা হিস্ট্রি আছে, এটার ফলে ইংলিশটারে প্রায়শ মনে করা হয় কি, কনসিডার টু হ্যাভ হেজেমনি, মানে ইংলিশটার আছে এখনও কর্তৃত্ব। তাহলে এটা হেজেমনি, তো হেজেমনি কি, কর্তৃত্ব। তাহলে মনোপলির সাথে ব্যবসার সাথে রিলেটেড একটা ওয়ার্ড, এবং 3টা ওয়ার্ডের কোনো ওয়ার্ড আসলে এই বাক্যের সাথে ঠিকঠাক যায় না। আনসার দেবো আমরা কি, ইংলিশ ইজ অফেন কনসিডার টু হ্যাভ হেজেমনি। দেন কোশ্চেন 10, এটা দেখছো উইচ অফ দ্য ফলোয়িং ইউজেস অফ দ্য প্রিপোজিশন বাট ইজ কারেক্ট। তাহলে দেখো বাট প্রিপোজিশনটা কোন সেন্টেন্সে কারেক্ট, এবং এই মোডের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একেবারে দেখা যায় না, যদিও প্রশ্নটা একটু কঠিন। এই কঠিন মোডের প্রশ্ন, সহজ প্রশ্ন আসা দরকার এমন একটা জায়গা মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব আসে। আসো ভাই দেখাই তোমাদেরকে। এখানে উত্তর হচ্ছে আমাদের এ। কেন এ সেটা তো আমি অবশ্য বলে যাচ্ছি, তার আগে বাকিগুলো একটু খেলে আসি। ডি নাম্বারের সাথে দ্যার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দ্য ওয়ে হোম। ভাই এটা ঠিক না। ওই যে বললাম রিডিং পড়লে তুমি এটা পারবা, স্টিল এখানে একটা পয়েন্ট দেখো, অল্টারনেটিভ টু বললে আবার বাট দরকার হয় না। অল্টারনেটিভ টু বললে আর বাট দরকার হয় না। যেমন আমি যদি বলি দ্যার ইজ নো অল্টারনেটিভ টু দিস সলিউশন, মানে এই সলিউশনটা ছাড়া আর কোনো সলিউশন দরকার নাই। তাহলে অল্টারনেটিভ টু বললে ফেললে বাট কথার কোনো দরকারই হয় না। কেমন? তাহলে এখানে দ্যার ইজ নো অল্টারনেটিভ টু ওয়াক অল দ্য ওয়ে হোম, মানে বাড়ি যাওয়ার জন্য আর কোনো উপায় নাই, তাহলে বাট শব্দটা দরকার নাই। এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনে বলছে বাট শব্দটার যে প্রিপোজিশন, বাট শব্দের ব্যবহার কোন সেন্টেন্সে ঠিক আছে, তাহলে ডি নাম্বার হয় না। সি নাম্বার আসে আই ক্যানট বাট টু অ্যাডমিট। ভাই রে, এটা আমরা আজীবন পড়ে এসেছি ইসি লেভেলেও। ক্যানট বাটের পর ভার্বে বেস ফ্রম হয়। আই ক্যানট বাট অ্যাডমায়ার দ্য বিউটি অফ দ্য মাউন্টেন সামিট, মানে আমি কি বলা যেতে পারে, মাউন্টেন সামিটের বিউটি, সৌন্দর্যটার প্রশংসা না করে পারি না। আমরা জানি ক্যানট বাটের পর ভার্বে বেস ফ্রম হয়, ক্যানট হেল্পের পর আইএনজি হয়। আমরা পড়ে আসছি না, আই ক্যানট বাট লাফ হিয়ারিং দ্য স্টোরি, মানে গল্পটা শুনে না হেসে পারি নাই, তাহলে আই ক্যানট বাট লাফ, আর আই ক্যানট হেল্প লাফিং। ফলে আনসার নিশ্চয়ই ক্যানট বাটের পর ভার্বে বেস ফ্রম দরকার, টু ডা আননেসেসারি। অ্যান্ড দেন বি আমরা দেখো হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট প্লে উইথ টয়েস। তোমরা এখানে জানবা ইন্টারেস্টেডের পরে যখন ইন আসে, ইন্টারেস্টেড ইন তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হওয়া উচিত।
খেয়াল রাখো এই পয়েন্টটা। আসো, বাক্যটা এমন, আমি যদি একটা সেন্টেন্স বলি লাইক আই এম ইন্টারেস্টেড ইন সলভিং দ্য প্রবলেমস অফ মাই স্টুডেন্টস, তাহলে আই এম ইন্টারেস্টেড ইন সলভিং, দেখো ভার্বটা কিন্তু আইএনজি হলো। এখানে পয়েন্টটা হবে, বাক্যটা এমন হবে, হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট প্লেয়িং উইথ টয়েস। বাক্যটা কী হবে, ইন্টারেস্টেড ইন এনিথিং বাট প্লেয়িং উইথ টয়েস, ফলে এটাও ভুল, এই নাম্বারটা ঠিক আছে। আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু সাচ আ থিং। একটু খারাপ লাগবে জানি, এই প্রশ্নটা আমি যখন শুরুতে দেখেছিলাম মনে হইলো প্রশ্নে বলছে বাট প্রিপোজিশন, এখানে তো প্রিপোজিশনে না, আমার কাছে মনে হচ্ছে কনজাংশন। দেখো বাটের আগে আই এম শিওর নো ওয়ান, আবার হি উড ডু সাচ আ থিং, দুই পাশে দুইটা স্বাধীন বাক্য লাগছে। আসলে বাক্যটা এরকম না, বাক্যটা আরেকটু যেমন সেটা আমি লিখে রেখেছি নিচে। বাক্যটা হওয়ার কথা এভাবে, আই এম শিওর দ্যাট নো ওয়ান বাট হি উড ডু সাচ আ থিং, মানে আমি নিশ্চিত যে মানে সে ছাড়া কেউ এই এত সুন্দর কাজ করতে পারে, সাচ এ গুড থিং বলতে পারতাম, অথবা সাচ আ থিং, এমন কাজ আসলে সে ছাড়া কেউ করতে পারে না। ফলে এখানে তোমরা বাট শব্দটা যখন ছাড়া বা ব্যতীত আকারে পাবো তখন সেটা প্রিপোজিশন। আমাদের বলছে বাট কোথায় প্রিপোজিশন আকারে ঠিকঠাক বাক্যে ব্যবহৃত হয়েছে, আর কোথাও বাট শব্দটার ব্যবহারই ঠিক নাই, এই নাম্বার বাক্যটা ঠিক আছে। আই এম শিওর দ্যাট কথা লেখা নাই, বাট আমরা ধরে নিতে হবে কিন্তু, আই এম শিওর দ্যাট নো ওয়ান বাট হি উড ডু সাচ আ থিং। আশা করি বুঝাতে পেরেছি এখানে। দেন আমরা একবারে শেষ দিকে চলে আসছি, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। 11 নম্বর কোশ্চেনে বলছে কোথায় কারেক্ট সেন্টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, আই হ্যাভ নো, কী কী লেখা আছে দেখো, আনসার আমি দেখাচ্ছি এবং ভুলগুলো বলছি। আমাদের উত্তর নিশ্চয়ই এ, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, মানে তুমি কত দিন ধরে সেখানে আছো। আমরা জানি মানে কখনো কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে এমনটা বোঝালে আমরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, পাশাপাশি খেয়াল রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এই প্যাটার্নে ব্যবহৃত হয়। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর। বি নাম্বারটা ভুল, আই হ্যাভ নো হয় না ভাই, আই হ্যাভ নোন হয়। সি নাম্বার দেখো, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থস, কেমনি কি 6 মাস ধরে তারা একজন আরেকজনের শিখে মানে চিনে, তাহলে দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থসকে আমরা লিখি ভাই 6 মাস ধরে বলতে কি সিন্স লিখি নাকি ফর লিখি, ফর 6 মান্থস এটা। দেন ডি নাম্বারে, দিস ইজ দ্য ওয়ার্স্ট সুনামি সিন্স 10 ইয়ার্স, কোন 10 ইয়ার্স জানি না তো, ফর 10 ইয়ার্স এমনটা হলে ভালো হইতো। এখানে আমরা 10 ইয়ার্স আছে, 6 মান্থস আছে, কিন্তু সিন্স কথাটা চলে না, আমরা মনে হয় বুঝতে পারছি। আনসার হচ্ছে এ, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। অ্যান্ড দেন কোয়েশ্চেন 12 দেখছি বলছে উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট, কোন সেন্টেন্সে অ্যাডভার্ব আছে। আমি একটা প্রশ্নের উত্তর শুরুতে বলে দিয়েছিলাম, উত্তরটা নিশ্চয়ই তোমরা বের করে ফেলতে পারবা। আমাদের উত্তর আছে ভাই ডি নাম্বারে ডাইরেক্ট। এ নাম্বারে, আই ওয়াজ ডিলাইটেড টু সি দেম হ্যাপি, আমি খুব খুশি তাদেরকে হ্যাপি দেখে। এখানে বলছে অ্যাডভার্ব কোথায় আছে ভাই, ডিলাইটেড হ্যাপি দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাই। বি নাম্বারে দেখো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন আ ট্যুর, নিশ্চয়ই অ্যাডভার্ব নাই সেন্টেন্সে। সি নাম্বারে দেখো, আই লাভ স্লো পেস্ট মিউজিক, আমি স্লো পেস্ট মিউজিক পছন্দ করি, স্লো পেস্ট দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ, কেমন? এখন কেউ বললো স্যার মিউজিকটা নাউন, তার অ্যাডজেক্টিভ মডিফাই করছে অ্যাডজেক্টিভ মডিফাই করে অ্যাডভার্ব, ভাই এই অঙ্ক সব জায়গায় মিলাইও না। একটা নাউনের জন্য 5-6টা অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে, খেয়াল রাখো। একটা নাউনকে মডিফাই করার জন্য 5-6টা অ্যাডজেক্টিভও কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে, কখনোই নিশ্চিতভাবে কথা বললো না যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ মডিফাই করে অ্যাডভার্ব। ওকে, দেন আনসার নিশ্চয়ই দে লিভড হ্যাপিলি এভার আফটার। পার্টস অফ স্পিচ তোমাদের জন্য একটা ফরজ ক্যাটাগরি টপিক, নিশ্চয়ই এটা ঝালাই ফেলাই করে ফেলতে হবে। প্রয়োজন তুমি 10 দিন পার্টস অফ স্পিচ নিয়ে পড়ে থাকো, তাও পার্টস অফ স্পিচের উপর একবার বস হয়ে যেতে পারে টু মাস্টার ইন ইউর অ্যাডমিশন টেস্ট। অ্যান্ড দেন কোয়েশ্চেন 13, প্রোগ্রেস শব্দের সিনোনিম কি ভাই, আমার বেশি বলতে হবে না। প্রোগ্রেস শব্দের সিনোনিম হলো অ্যাডভান্সমেন্ট, পারফরমেন্স অর্থ জানো, এনহান্সমেন্ট মানে বৃদ্ধি, রিগ্রেশন মানে হলো পশ্চাৎপদতা। অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, মানে কারেক্ট ওয়ার্ড কোনটা। দেখো, নজিয়া, স্পেসুট, ম্যান্ডেটরি, ডিজেমিনেট, এগুলো খুব ইজি ওয়ার্ড মনে হয় সবার পারা উচিত। আমাদের কারেক্ট স্পেলিং নজিয়া মানে কি বমি ভাবে এটাকে রেফার করছে, নজিয়া। স্পেসুটের বানানটাতে ভুল হলো ইটা নাই শেষে, ইটা ভুল। এবং ম্যান্ডেটরি বানান যদি কারো ভুল হয় ভেজাল আছে কিন্তু ভাই, ম্যান্ডেটরি DA দিয়ে হয়। আর ডিজেমিনেট বানান মানে প্রচার করা, প্রোক্লেম করা, যেটাকে আমরা বলি ডিক্লেম করা। তাহলে ডিজেমিনেটে হলো DISS, এখানে একটাই ভুল, তাহলে এখানে হলো ই দরকার নাই, এখানে DA, এখানে S আর একটা মিসিং কিন্তু, ফলে আমাদের উত্তর হচ্ছে নজিয়া। অ্যান্ড কোশ্চেন 15 যদি আমি চলে আসি, বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজাস হিলটপস অফ নিউ হ্যামস্পায়ার, এটা তোমরা জানো আমাদের সেই বিখ্যাত কি জানো কার জন্য ভাষণ, মার্টিন লুথার কিংয়ের ভাষণের একটা সেন্টেন্স। বলছে এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স, তোমরা সবাই সহজে জানো, লেট দিয়ে শুরু হলে বাক্যটাকে আমরা কি বলে দিই,
ডিক্লারেটিভ মানে কি আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আমার দেখা প্রথমবারের মতো এমন ক্যাটাগরির প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমি রাজশাহীতে দেখি খুব বেশি, জাহাঙ্গীরনগরে দেখি, পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষায়, ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা যায়। লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে মানে এটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। মোটামুটি এই ছিল তোমাদের সাথে আমার আজকের প্রশ্ন সমাধান। জানি লম্বা হয়েছে, বাট স্টিল যারা ছিলে তারা নিশ্চয়ই উপকার পেয়েছো। আমি তোমাদের পাশে এভাবেই থাকবো। তোমরা নিশ্চয়ই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, মেনশন করে দিবে, এবং তোমাদের আসলে কেমন লেগেছে, প্রশ্নগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা নিশ্চয়ই আমাকে জানিয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। এবং জানো, যারা আমার ইংলিশ ব্যাচে জয়েন করতে চাও তারা নির্দ্বিধায় আমার কোর্সে জয়েন করে ফেলতে পারো, যেখানে আমি ইনশাল্লাহ তোমার ইংলিশ প্রস্তুতিটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে দিব, যেন তুমি ইংলিশটা নিয়ে বিন্দুমাত্র টেনশন না করতে হয়, যেখানে আমি তোমাকে ধরে ধরে সব টপিকের বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়াবো। তুমি যত উইক হও না কেন ইংলিশে, আমি তোমার ঘাটতিটাকে পুষিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।